শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে হনুমান জয়ন্তীর টোটকা বা টেকনিক। আজকে হনুমান জয়ন্তীতে কি করলে আপনি আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবেন, পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন, পাশাপাশি লোন শোধ করতে পারবেন, বাধা বিপত্তি দূর করতে পারবেন এবং শত্রু সমস্যায় যারা রয়েছেন সেই সমস্যা সমাধান করতে পারবেন। তো এই প্রত্যেকটা বিষয় আপনি লাভ পেতে পারেন, উপকার পেতে পারেন যদি হনুমান জয়ন্তীতে এই টোটকা বা টেকনিকগুলি করেন। তো কি করবেন, কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, হনুমান জয়ন্তীর বিশেষ টোটকা বা টেকনিক। এখানে একটি বিষয় থাকবে যে বিষয়টির মাধ্যমে আপনি আপনার মনের যে কোনো শুভ ইচ্ছে পূর্ণ করতে পারবেন, একদিনেরই টোটকা বা টেকনিক। আরেকটি বিষয় থাকবে যে বিষয়টি করলে আপনি একসঙ্গে অনেকগুলি উপকার পাবেন, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে উন্নতি, লোন শোধ অর্থাৎ ঋণ ধার শোধ যারা করতে পারছেন না, হনুমানজির কৃপায় এই টোটকার সাহায্যে আপনারা সেই রাস্তা খুঁজে পাবেন লোন শোধ করার। এছাড়া যাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি, পায়ে পায়ে বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তিকে দূর করার জন্য কিন্তু আপনি পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারবেন বা হনুমানজির আশীর্বাদ লাভ করতে পারবেন এই টেকনিক বা টোটকার মাধ্যমে। আরেকটি উপকার হচ্ছে আপনি শত্রুর সমস্যা থেকে মুক্ত হবেন, অর্থাৎ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু আপনার সঙ্গে শত্রুতা করা বন্ধ করবে, এক কথায় হনুমানজির আশীর্বাদে বা কৃপায়। তো বিস্তারিত আমি বলছি। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর তিথির যে টাইমিংটা সেটা। হনুমান জয়ন্তী যে পূর্ণিমা, সেই পূর্ণিমা হচ্ছে 1 এপ্রিল 6:35 ভোর, অর্থাৎ 17ই চৈত্র শুরু হচ্ছে পূর্ণিমা, আর শেষ হচ্ছে 18ই চৈত্র অর্থাৎ 2 এপ্রিল 2026 থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এটাও কিন্তু সকাল 6:48 পর্যন্ত। 6:48-এর মধ্যে সব জায়গায় পুজো কিন্তু দেখবেন কমপ্লিট বৃহস্পতিবার। এবার আপনি এই সময়ের মধ্যে যদি করতে পারেন খুব ভালো কথা, আর যদি এই সময়ের মধ্যে করতে পারছেন না তাহলে আগের দিন পুরো টাইমটা পূর্ণিমা পাচ্ছেন। সকাল 6:35 থেকে শুরু হচ্ছে, পুরো দিনটাই আপনি পূর্ণিমা পাবেন। তো সারা দিনের মধ্যে আপনি চাইলে এখানে আমি যেগুলো বলছি করতে পারেন, কারণ আপনি তো সেই অর্থে পূজা অর্চনা করছেন না, কিছু টোটকা টেকনিক করছেন। তো পূর্ণিমা তিথি ধরে করুন, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সন্ধ্যাবেলা হনুমানজির সামনে, অর্থাৎ বুধবার সন্ধ্যাবেলার কথা বলছি, একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। সেটা মাটির প্রদীপ বা বাড়িতে যে পিতলের প্রদীপ আছে বা যে প্রদীপ আপনি বাড়িতে জ্বালান সেই ঘরের প্রদীপটাই জ্বালুন। সর্ষের তেলের প্রদীপ সুন্দর করে মেজে ঘষে সেই প্রদীপটি জ্বালান, আর হনুমানজির একটি বিগ্রহ সামনে রাখুন বা ছবি রাখুন। যদি আপনার বাড়িতে নেই তাহলে মোবাইলে ছবি বার করে সেটাই সামনে রাখুন। এবার ওই প্রদীপটা জ্বালানোর পর ওই প্রদীপের মধ্যে কয়েকটি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে দিন। ফুলওয়ালা লবঙ্গ মানে লবঙ্গের ওপরে যে গোল ফুলটা থাকে সেটা থাকবে, সেরকম সুন্দর দেখে বেছে 4-5টা লবঙ্গ ওই সর্ষের তেলের মধ্যে ফেলে দিন। ওই প্রদীপটা পুরোটা ওই দিন জ্বলবে। যখন দেখবেন প্রদীপের তেল শেষ হয়ে এসছে তখন প্রদীপটা নিভিয়ে দেবেন, প্রদীপটা পুরো জ্বালিয়ে দেবেন না, কেমন, নিভিয়ে দেবেন। আর তার আগে কি করবেন, এই যে প্রদীপটা জ্বাললেন এই প্রদীপটা জ্বালানো থাকবে এবং এই প্রদীপটা জ্বালানোর পর আপনি আরতি করবেন। ঠিক আছে, আপনি আরতি করবেন, হনুমানজির চারপাশে আরতি করবেন। এই আরতিটা করে আপনি আপনার মনের কষ্ট সমস্যা হনুমানজিকে জানান, ব্যাস জানিয়ে উঠে পড়ুন, এইটুকুই কাজ। এই যে প্রদীপ জ্বাললেন, সর্ষের তেলের প্রদীপ জ্বাললেন হনুমান জয়ন্তীর মধ্যে, পূর্ণিমার মধ্যে,
এবং লবঙ্গ দিলেন। এতে কি হবে, আপনার জীবন থেকে বাধা বিপত্তি দূর হবে, শত্রু সমস্যা থেকে আপনি মুক্ত হবেন এবং আর্থিক উন্নতি হবে এবং লোন শোধ হবে, অর্থাৎ আপনার ঋণ ধার সেগুলো শোধ হওয়ার একটি রাস্তা তৈরি হবে। কর্ম আপনাকেই করতে হবে, রাস্তায় হাঁটতেও আপনাকেই হবে, সবকিছু আপনাকেই করতে হবে, কিন্তু ওই যে শ্রমের সঙ্গে সঙ্গে যদি একটা ব্লেসিং বা এনার্জি আমরা পাই, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অনেক সহজ সরল হয়ে যায়। না হলে আমরা শ্রম দিতেই থাকি, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তাই শ্রমও দরকার, অর্থাৎ কর্ম, অ্যাকশন, তার সঙ্গে এই ধরনের এনার্জি তৈরি হওয়ার জন্য, ব্লেসিং পাওয়ার জন্য বিভিন্ন উপায় সেগুলিও কিন্তু করতে হয়। তো আপনারা এই প্রদীপটি জ্বালবেন এবং প্রার্থনা করবেন হনুমানজির কাছে এবং আরতি করবেন। যদি বাড়িতে একটি ছবি রয়েছে, ছবি রেখে তার সামনে বসে করবেন। আপনি যখন এটা করবেন, উত্তর দিকে মুখ থাকবে আপনার, বা পূর্ব দিকে আপনার মুখ থাকবে, মানে আপনার সামনের দিকটা পূর্ব বা উত্তর, এইভাবে এটা করবেন। এখানে আরো একটি কাজ আমরা করতে পারি, যেটা হচ্ছে ইচ্ছে পূরণের জন্য। এই যে বিষয়গুলি বললাম, এগুলো তো আর্থিক উন্নতি, লোন শোধ, বাধা বিপত্তি দূর এবং শত্রু সমস্যা। এগুলো ছাড়াও আপনার ধরুন কোনো ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছেটা ধরুন কোনো হেলথ রিলেটেড ইচ্ছে, কোনো শারীরিক সুস্থ হওয়ার জন্য কোনো বিষয়, রোগ মুক্তির জন্য কোনো বিষয় রয়েছে, সম্পর্ক ঠিক করার কোনো বিষয় রয়েছে, ঠিক আছে, আপনার কোনো চাকরির কোনো বিষয় রয়েছে, প্রমোশনের কোনো বিষয় রয়েছে, আপনার ব্যবসার কোনো বিষয় রয়েছে, কাউকে কোনো টাকা ধার দিয়ে পাচ্ছেন না, এটাও একটা বিষয়। তো এই ধরনের যে আলাদা যে বিষয়গুলি রয়েছে, যেগুলো ধরুন আপনি অ্যাজ এ উইশ, ইচ্ছে, সেই ইচ্ছে পূরণের জন্য করতে চান, তাহলে ওই প্রদীপ জ্বেলেছেন, সামনে বসে আছেন হনুমানজির, ওইখানে আপনি আরো একটি কাজ সারবেন। সেটি কি, একটি গ্লাসে 1 গ্লাস জল সামনে রাখবেন এবং একটি মন্ত্র আপনি 1008 বার জপ করবেন। মন্ত্রটি কি, রাম দূতায় নমঃ, রাম দূতায় নমঃ, রাম দূতায় নমঃ। এই মন্ত্রটা আপনি জপ করতে থাকবেন 1008 বার। রাম দূতায় নমঃ, অর্থাৎ রামের দূত, প্রভু রামচন্দ্রের দূত, এটা বলছেন। তো এই মন্ত্রে তিনি অত্যন্ত খুশি হন, আপনার প্রতি সদয় হন, আপনার জীবনের সমস্ত সমস্যাকে তিনি সমাধান করেন, করার পথ দেখান। সেই জন্য এই মন্ত্রকে আপনি 1008 বার নিষ্ঠার সঙ্গে, ভক্তি শ্রদ্ধার সঙ্গে জপ করবেন এবং আগে ভেবে নেবেন জপ করার পূর্বে যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, হনুমানজির কৃপায় আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এটা ভেবে তারপর এই মন্ত্রটা জপ করবেন। মন্ত্র জপ করার পর প্রণাম করবেন, ওই জল আপনি কিছুটা পান করবেন, কিছুটা বাড়ির লোকেদের পান করাবেন, বাড়ির চারপাশে আপনি ছিটিয়েও দিতে পারেন, স্প্রিঙ্কেল করতে পারেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, পিরিয়ড, অশৌচ, কাল অশৌচ, এই নিয়ে প্রশ্ন নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, পিরিয়ডেও করতে পারেন, অশৌচেও করতে পারেন, কাল অশৌচেও করতে পারেন, সবকিছুতেই করতে পারেন। তবে প্রদীপ জ্বালানো পিরিয়ডে যাবে না। মন্ত্রটা মনে মনে করতে পারেন। আমি যা কিছু বললাম, মোটামুটি যেখানে আপনার বাড়িতে আপনি পুজো দেন, ঠাকুর রেখেছেন, সে ঠাকুর ঘর হোক বা একটা ঘরেই হোক, সেই এরিয়ার মধ্যে গিয়ে করতে বললাম। প্রদীপ তো ওই এরিয়ার মধ্যে গিয়ে জ্বালতে হবে, ঠাকুরও ওই এরিয়ার মধ্যেই রয়েছে। তো পিরিয়ডের সময় নিশ্চয়ই আপনি ওই এরিয়ায় যান না, ঠিক বাড়িতে যেটা মেনটেন করেন এখানেও তাই করতে হবে। দেখুন, অ্যাকচুয়াল পিরিয়ড তো কোনো অশুদ্ধ কিছু নয়, এটা একটা পুরোনো দিনের একটা রীতিনীতি হয়ে দাঁড়িয়েছে। সংস্কার বলুন, কুসংস্কার বলুন, যাই বলুন, এটা একটা সেই ধরনের কিছু বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এটাকে দুম করে না আমরা সরিয়ে ফেলতেও পারি না। অ্যাকচুয়াল কিছুই হয় না, সবই হচ্ছে মনের ব্যাপার। এমন বহু মন্দির রয়েছে এই ভারতবর্ষ, এই কলকাতার মধ্যেও এমন অনেক মন্দির রয়েছে যেখানে কিন্তু পিরিয়ড অবস্থায়ও মায়েরা পুজো দিতে যেতে পারেন। সুতরাং এটা কিন্তু এমন কিছু নয় যে আমি খুবই অসুচি হয়ে গেছি এই সময়। এবার এটা মা কাকিমাদের থেকে আমরাও শুনেছি, বা পুরনো মানুষদের কাছ থেকেও শুনেছি, বা এই বিষয়টা কিছু পূজা অর্চনার মধ্যেও পাওয়া যায়। তো সেই জন্য এটা একটা আমাদের ওই বলুন, মানে যেটা বললাম, সংস্কার বলুন আর কুসংস্কার বলুন, কিছু একটা আমাদের মনের মধ্যে একটা জায়গা নিয়ে বসে আছে, আমরা ঠিক স্বস্তির সঙ্গে করে উঠতে পারবো না। পিরিয়ড অবস্থায় কিছু মন্দিরে যাওয়া যায়, এটা ঠিকই, কিন্তু দেখবেন
আপনি হয়তো যেতে চাইবেন না, কারণ আপনার মন সায় দেবে না, কারণ এরকম একটা বিষয় মনের মধ্যে পুরো একেবারে ঢুকে বসে আছে। আমি এই কথাগুলো কেন বললাম, কারণ অনেক বন্ধুই বলেন যে আপনি এটা পিরিয়ডে করা যাবে না, ওটা পিরিয়ডে করা যাবে না বলেন, কিন্তু পিরিয়ড তো অ্যাকচুয়াল কোনো এমন কিছু নয় যে মানুষ অশুদ্ধ হয়ে যাচ্ছে। তা আমি তার সঙ্গে একমত, কিন্তু ওই যে মনের মধ্যে কোনো একটা জায়গায় কিছু তো রয়েছে, সেইটার জন্যই করতে পারছে না কেউ। তো কেউ যদি সেই শঙ্কা বা সেই খুঁতখুঁতানি মনের মধ্যে না নিয়ে চলছেন, তাহলে সে সবসময় সবকিছুই করতে পারেন, তার জন্য কোনো বাধাই থাকে না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি ওরকম ব্যাপারটা মনের মধ্যে রাখছেন যে না 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 আমার তো পিরিয়ডের এখন ব্যাপার রয়েছে, আমি এটা এইভাবে করব না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি করবেন না। আপনি মনে মনে রাম দূতায় নমঃ জপ করুন, তার আগে ভেবে নিন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। জলও আপনি এক গ্লাস সামনে রাখতে পারেন, আপনি তো ঠাকুরের জায়গায় গিয়ে করছেন না, অন্য জায়গায় করছেন, সেই জল পানও করুন, কাউকে ছিটিয়ে দিন, বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, সবই করতে পারেন। মোবাইলে হনুমানজির ছবিও দেখতে পারেন, ছবি না দেখে মনে মনে তাকে স্মরণ করেও করতে পারেন, চলবে। কিন্তু এই প্রদীপ জ্বালিয়ে লবঙ্গ দিয়ে যে আরতি করা, এগুলো আপনি সেই সময় আপনার মনই চাইবে না। আমি যদি বলিও করতে পারেন, কিন্তু তাও আপনার হয়তো মন চাইবে না, তো সেই জন্য সেটাকে স্টপ রেখে এগুলো করুন ইচ্ছে পূরণের জন্য, যেগুলো বললাম ওগুলো আপনার বাড়ির অন্য কাউকে বলুন, সে করে দিক, ঠিক আছে। এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে এই বিষয়গুলি যেদিন আপনি করছেন সেই দিন আপনি নিজে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, এটা সবচাইতে ভালো। আর যদি বৃহস্পতিবার ওই 6টা 48-এর মধ্যে কেউ করতে চাইছেন, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সময়টা উপবাস করে করবেন, না খেয়ে করবেন। 6টা 48-এর পরে খাবার দাবার খান, নিরামিষ খান, ঠিক আছে, তার আগে আপনি না খেয়ে করবেন। আরেকটি বিষয় হচ্ছে লাড্ডু ভোগে অবশ্যই দেবেন, আপনি হনুমানজিকে লাড্ডু অবশ্যই দেবেন, এবং লাল ফুল তার চরণে অর্পণ করবেন। তো এগুলি হনুমানজিকে দিয়ে মন্ত্রের বিষয় যেগুলো বললাম, প্রদীপের বিষয় যেগুলো বললাম, সেগুলো করবেন। আচ্ছা, এখানে যদি কেউ কোনো ফ্ল্যাগ বা পতাকা বা ধ্বজা বাড়িতে টাঙাতে চান, লাগাতে চান হনুমানজি, সেটি লাগানো অত্যন্ত ভালো। এই ফ্ল্যাগ নিয়ে আমি একটি ভিডিও আলাদা দিয়েছিলাম, যেটা বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে আছে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, যদি করতে চান তাহলে একটা ফ্ল্যাগ আগে থেকে কিনুন, যেখানে হনুমানজির মুখের একটা অবয়ব রয়েছে বা পুরো দেহেরই রয়েছে। সেই ফ্ল্যাগ আপনি কি করবেন, যখন মন্ত্র জপ করবেন তখন আপনার সামনে রাখবেন। যখন আরতি করছেন, পুজো করছেন, সেই সময়ও হনুমানজির কাছেই ফ্ল্যাগটা রাখুন, সেগুলোও করুন, মন্ত্র জপও করুন, এই পুরো বিষয়গুলো করে নিন। ফ্ল্যাগটা ওখানেই রাখা থাক, পুরো পূর্ণিমা কমপ্লিট হয়ে গেলে তারপর ওই ফ্ল্যাগ কি করবেন, আপনি বাড়িতে লাগাবেন। কোন দিকে লাগাবেন? পূর্ব দিক, উত্তর দিকে কখনো লাগাবেন না, দক্ষিণ দিক বা পশ্চিম দিকে লাগাবেন। কোনো দিকের যে কোনো একটা দিকে একটু হাইট করে আপনি সেই ফ্ল্যাগটা লাগাবেন। আপনার বাড়ির আশেপাশে যদি কারো বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলি যদি আপনার বাড়ির থেকে নিচু, তাহলে আপনাকে খুব বেশি উঁচু করে লাগাতে হবে না। যদি আপনার বাড়িটা নিচু, চারপাশের বাড়িগুলো উঁচু, মানে আপনার একতলা তাদের দোতলা, বা আপনার দোতলা তাদের তিনতলা, বুঝতে পেরেছেন, সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যতদূর পারেন একটা উঁচু লাঠি বা একটা রড বা একটা বাঁশ বা যেটা দিয়ে আপনি লাগাতে চাইছেন, বা একটা পাইপ, সেটা দিয়ে যতটা সম্ভব উঁচু করে পাকাপোক্ত করে আপনি ফ্ল্যাগটা লাগাবেন। এতে আপনার বাস্তুরও অনেক ভালো হবে, আয় উন্নতি বাড়বে, আপনাদের উন্নতি সব দিক থেকে হবে যদি আপনি এই ফ্ল্যাগটা লাগিয়ে দেন। ভুলেও পূর্ব দিকে লাগাবেন না, উত্তর দিকে লাগাবেন না, তাহলে কিন্তু বাস্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, অনেক কিছু বললাম, প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝে নিন, দরকার পড়লে ভিডিও রিভাইন্ড করে শুনুন, দেখুন, খাতা পেন নিন, সমস্ত কিছু লিখে বুঝে নিন, সময় আছে, তারপর সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় করবেন, কোনো ভুল ভ্রান্তি করবেন না। এই ছিল আজকের ভিডিও। সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।